আমাদেরকে একদম জোর করে বাসা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল। আমি, রেহানা আর আমার একটা খালাতো বোন ছিল। আমার স্বামী অজয় সাহেবের গাড়িতে করে আমরা 15 নম্বরে একটা বাসায় আমার ওখানে আমরা যে উঠি। আজকে আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মী যে যেখানেই আছে, এখানে আছে বা দেশে বিদেশে, সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের এই সংগঠনের যারা নির্যাতিত এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং স্বজনহারা বেদনা নিয়ে যে পরিবারগুলি, তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আহত বা নির্যাতিত, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আজকে আপনারা সকলে জানেন যে আমার ছেলে জয়, তার জন্মদিন 1971 সাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। 32 নম্বর তারা আক্রমণ করেছিল। আমার বাবাকে গ্রেপ্তার করার পর আমার মা, রাসেল, জামাল ওই বাসায় ছিল। পরের দিন আবার ওই বাসার উপর হামলা করে। তখন পাশের বাড়ি থেকে আমাদের প্রতিবেশীরা এসে আমার মাকে, রাসেল, জামালকে তারা উদ্ধার করে আলাদা নিয়ে যায়। এই বাসাটা তারপর তাদের দখলে। ওই দিন রাত্রেই, 25শে মার্চ রাত্রেই আমাদেরকে একদম জোর করে বাসা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল। আমি, রেহানা আর আমার একটা খালাতো বোন ছিল। আমার স্বামী অজয় সাহেবের গাড়িতে করে আমরা 15 নম্বরে একটা বাসায় আমার ওখানে আমরা যে উঠি। এরপর থেকে তখন কারফিউ, যখনই কারফিউ ভাঙলো আমার মায়ের খোঁজে আসলাম। মাকে পেলাম না। সেখানে শুনলাম যে আমার এক চাচা, খোকা কাকা, উনি নিয়ে গেছেন। ওনার এক বন্ধু বাড়িতে গেলাম, মার সঙ্গে সেখানে দেখা। তারপর থেকে আমরা মানে আলাদা আলাদা হয়ে সবাই গ্রুপ করে করে এখানে ওখানে থাকা শুরু করলাম। কিন্তু যেখানেই থাকা হতো সেখানেই পাকিস্তানি হানাদার বাহিনী বা তাদের মানে একটা হামলার শিকার হতে হতো। এভাবে বেশ কয়েকটা জায়গা পরিবর্তন হওয়ার পর মগবাজারে আমরা একটা বাসায় যখন আশ্রয় নিয়েছিলাম, সেটা নিজের একটা ভাড়া নিয়েছিলাম, সেই বাসায় আর নিজে হাজির। সেদিন দুপুরবেলা তখন আমাদের কাছে একটা হাঁড়ি, একটা কেরোসিন তেলের চুলা আর একটা কড়াই ছিল, আর তেমন কিছুই ছিল না। যাই পাওয়া যেত কিনে সেটাই আমরা কোনো মতে রান্না করা হতো, খেতে হতো। তো ওই দিন মানে একটু ভাত আর একটা তরকারি করা হয়েছিল, যে আমরা খেতে বসবো। মা নামাজ পড়তে গেছেন, জামাল নামাজ পড়তে গেছে, ঠিক সেই সময় পাকিস্তান আর্মি এসে হাজির হলো, আমাদের সেখান থেকে তুলে নিয়ে গেল। ধানমন্ডি 18 নম্বর রোড, বর্তমানে যেটা 9-এ 26 নম্বর বাসা, একতলা একটা বাড়ি ছিল, ওই বাড়িতে নিয়ে আমাদের উঠালো। সেখানে কোনো ফার্নিচার কোনো কিছুই ছিল না, ধুলোবালি ভরা। ওই বাড়ির মধ্যে নিয়ে ঢুকে রেখে দিল আমাদেরকে। মানে এমন অবস্থা, আমাদের তখন সাথে কিছুই নেই, এমনকি একটা পানির গ্লাসও নেই যে আমরা পানি খাবো, এইরকম একটা অবস্থার মধ্যে সেই দিনটা কাটলো। সারা রাত কাটলো। পরের দিন তা আমি সন্তান সম্ভাবনা ছিলাম বলে আমার মা খুব দুশ্চিন্তায় ছিল। যা হোক, ওই বন্দিখানায় আমাদের থাকতে হলো। 27শে জুলাই জয়ের জন্ম। তবে আমাকে হাসপাতালে যেতে দিয়েছিল, যেহেতু ওয়াজেদ সাহেব সে অ্যাটমিক এনার্জিতে চাকরি করতো। অ্যাটমিক এনার্জি আবার যুদ্ধের সময় আলাদা ইমিউনিটি থাকে এবং সেখানে ডাক্তার আনতে পারে, তো আবার ওইটুকু অনুমোদন দিয়েছিল হাসপাতালে যাওয়ার, কিন্তু আমার মাকে যেতে দেয়নি। আমার মা যখন কান্নাকাটি করছিলেন, শুধু মার মুখের উপর বলে দিয়েছিল, আপনি নার্স হন আর ডাক্তার হন, আপনি যে কি করবেন। তো ওই সময় জয়ের জন্মটা আমাদের জন্য অবশ্য একটা নতুন জীবন নিয়ে আসে, যে জন্য মা নাম রেখেছিল সজীব, আর জয় নামটা আব্বার দিয়ে দেওয়া। 23শে মার্চ যখন প্রথম পতাকা উত্তোলন করা হলো বাসায়, আমি আব্বার হাতের নখ কেটে দিচ্ছিলাম। শুধু বললেন যে আমার সবসময় একটা কাজ ছিল, আমি আব্বার হাত পায়ে নখ কেটে দিতাম সবসময়। তাদেরকে যখন কাট, তখন বললেন ঠিক আছে এটা কাট, হয়তো এটা শেষ কাটাও হতে পারে, তবে দেশ স্বাধীন হবে, তোর
ছেলে হবে এবং স্বাধীন দেশে জন্ম নেবে এবং তুই জয় নাম রাখবি। কি আশ্চর্য ব্যাপার, আমার ঠিকই ছেলে হলো, তখন তো আমরা জানি না যে কি হবে, তারপর তখন কেবল আমি আত্মসত্ত্বা হয়েছি। তো সেই জয় নাম রাখা হলো। পাকিস্তান আর্মি যখন জয়, আমি হাসপাতাল থেকে আসার পর, এই বাসাটা একতলা বাসা, একজন আর্মি কর্নেল আসলো, এসে আমরা ওই ভিতরে জানলার কাছে আমরা দাঁড়ানো, সে বারান্দায় দাঁড়ালো, ধরো জিজ্ঞেস করছে নাম কি। তা আমি বলছি জয়। তো বলছে জয় মানে কি? আমরা জয় মানে ভিক্টরি, জয় মানে জয়। তো বললাম হুম, বলে একটা গালি দিল, গালি দিয়ে চলে গেল। কাজে এই দিনটা সেই কথাগুলি মনে পড়ে। কারণ হাসপাতালে যেদিন জয় হলো রাত্রেবেলা, তার পরের দিন আমাকে কোনো খাবার, হাসপাতাল থেকে খাবার দিত, একটা আয়াও রাখছিলাম, কিন্তু তাদেরকে আসতে দেয়নি, এমনকি দুপুরে খাবারটাও আনতে দেয়নি। যাক, আল্লাহর কাছে হাজার শুকর, যেমন বাচ্চাটা সুস্থ হয়ে জন্ম নিয়েছিল, সেটাই। কাজে আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আজকে যখন আমি আমার নেতা কর্মীদের অত্যাচার নির্যাতনের কথা শুনি, তখন সেই দিনগুলির কথা মনে পড়ে। সেই দিনও সারা বাংলাদেশে পাকিস্তান আর্মির তোলপাড়। আমাদের বাড়ি, আমার দাদা দাদিকে সামনে উঠোনে বসিয়ে রেখে, ওই বাড়ি প্রায় 200 বছর পুরনো, সেই বাড়িতে আগুন দিয়ে দিল, পুড়িয়ে দিল। শুধু একটা বাড়ি না, টঙ্গিপাড়া আমাদের জায়গাটা পরিবারের আত্মীয় স্বজন ছিল, সবার বাড়িতে আগুন দিয়েছিল। প্রথমে লুটপাট করে, তারপর আগুন দেয়। আজকে সারা বাংলাদেশে পাকিস্তান আর্মি যেহেতু আলবদর রাজাকার আল শামস বাহিনী গঠন করেছিল, তারা এই পাকিস্তান আর্মিকে পথ দেখে দেখে নিয়ে যেত। কারণ ওরা পাকিস্তান থেকে আসছে, ওরা বাংলাদেশে কিছুই চিনত না। কিন্তু এই আমাদের দেশের কিছু, মানে দেশের শত্রু বলবো, তারা নিজেরাই আলবদর রাজাকার, তারপরে আল শামস বাহিনী করে, এই যেগুলি যে করেছে সেগুলো কিন্তু গেজেট নোটিফিকেশন হয়েছিল, সেসব ডকুমেন্ট এখনো পাওয়া যায়, পাকিস্তানের পত্রপত্রিকা আছে। এরাই এদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়। এরাই বিভিন্ন এলাকা এলাকায়, আমাদের শুধু মুক্তিযোদ্ধা না, যারাই মুক্তিকামী, কারণ জাতির পিতা 7ই মার্চের ভাষণে যে ঘোষণা দিয়েছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, কাজে বাংলাদেশের মানুষ কিন্তু সেই কথাই শুনেছিলেন। অসহযোগ আন্দোলনের যেসব নির্দেশনামা 32 নামা থেকে দেওয়া হতো, সেই নির্দেশনামা প্রত্যেকে অক্ষরে অক্ষরে মেনে নিত। কাজে এই আমাদের এই দেশীয় শত্রুরা, তারা এই পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ দেখে নিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, মেয়েদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়, ঘর বাড়ি লুটপাট করে, আগুন দেয়। কি অদ্ভুত ব্যাপার! এই এত বছর পরে আবার যেন সেই সব ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি 2024 সাল থেকে। এটা কখনো ভাবতেও পারিনি যে এই বাঙালিরা যাদের জন্য এত কাজ করলাম, তাদের জীবনযাত্রা, খাদ্য, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি, সবকিছু আমরা কখনো দলীয়করণ করতে যাইনি, আমরা কখনো বাধা দেইনি, মানুষকে মানুষ হিসেবে দেখেছি। জনগণের ভোটে যখন আমি নির্বাচিত হয়ে এসেছি, আমি ভেবেছি আমি তো সারা বাংলাদেশে আমরা যতগুলি কাজ করেছি, সেখানে জামাত করে দেখে পাবে না বা বিএনপি করে দেখে পাবে না, সেটা কিন্তু আমরা করিনি। আমরা এখানে মানুষকে মানুষ হিসেবে দেখেছিলাম। কিন্তু এদের যে চরিত্র বদলায় নাই, হয়তো সেই রাজাকার আলবদর দাদা যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, 11,000 মতো কারাগারে বন্দী ছিল। আর দুর্ভাগ্যের বিষয় যে যারা 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও, আমার মা, আমার 3 ভাই, 2 ভাতৃবধূ সহ আত্মীয় পরিবার পরিজনকে হত্যা করলো, সেই খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। তাদের বিচার করা যাবে না, তাদের বিচার হবে না, তারা হিরো হয়ে গেল। আবার এখন আপনারা দেখেন একে একে সেই 15ই জুলাই থেকে যারা আমাদের, প্রথমে তো ছাত্রলীগের সবুজ আলী দিয়ে শুরু, তারপরে যে আমাদের স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে হামলা, তাদের হত্যা করা, পা বেঁধে ঝুলে রাখা, তাদের নির্যাতন করা, তাদের অপমান করা, পিঠে পিঠে মারা, যে সমস্ত ঘটনা, মনে হয় সে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের থেকেও এরা আরো জঘন্য।
তার কারণ এই জন্য বলছি, তাদেরকে তো এক একটা গ্রামে নিয়ে গেছে, তারা হত্যা করেছে, লুটপাট করেছে, চলে এসেছে। আর এখন প্রত্যেকটা এলাকায় এলাকায় এরা যুক্ত থেকে একের পর দিনের পর দিন এই অত্যাচার নির্যাতন করেই যাচ্ছে। আজকে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, সেটাও আজকে ভেঙে সমস্ত স্মৃতি মুছে দিয়েছে। সংসদ ভবনে রাখা সমস্ত ডকুমেন্ট, এটা পৃথিবীর কোনোদিন কেউ করে না, সেই সেগুলি পর্যন্ত ধ্বংস করেছে। আর্কাইভ থেকে আমাদের শুধু বাংলাদেশের ইতিহাস না, যুগ যুগ ধরে এই ভূখণ্ডের যত ইতিহাস বা পাকিস্তান আমলেরও অনেক তথ্য ছিল, সবই ডিস্ট্রয় করেছে, সবই নষ্ট করে দিয়েছে, ইচ্ছা করে ধ্বংস করেছে। মাঝে মাঝে আমার অবাক লাগে যে এরা কোন জায়গা থেকে আসলো, কোথা থেকে জন্ম নিল, এরা কে, কে এরা, কারা, এদেরকে তো চিনি না। আমি তো চিন্তাই করতে পারিনি যে এইভাবে তারা আমাদের মা বোনদের উপর হামলা করবে, রেপ করবে। আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মীরা কাউকে ছাড়ছে না। প্রত্যেকটা জায়গায় সবাই একে হত্যা করা, নির্যাতন করা, আর জেল, জেলের তো কোনো শেষ নাই, জেল জুলুম অত্যাচার। প্রায় 6 লক্ষের উপর আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারিত করেছে প্রায় 3-4 লাখ। তার মধ্যে অনেকে অনেকে জামিন পেয়েছে, 80,000-এর মতো এখনো কারাগারে বন্দী। এত আসামি, মানে যারা অজ্ঞাতনামা তাও প্রায় 10 লাখের কাছাকাছি। 10,000 নেতা কর্মীর কোনো খবর পাই না। 1 কোটির উপর আমাদের নেতা কর্মী, তারা বাড়ি ঘরে যেতে পারে না। 2টা বছর ঘরে পরিবার কাউকে দেখতে পাচ্ছে না, কে কোথায় এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইরকম জুলুম অত্যাচার। আমার প্রশ্ন, অপরাধটা কি? এই স্বাধীনতা আনার জন্য আমাদের জীবনে যে কষ্ট গেছে, আওয়ামী লীগের নেতা কর্মী, বাংলাদেশের জনগণ যেভাবে কষ্ট পেয়েছে, সবকিছু ছেড়ে দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে শত্রুর মোকাবেলা করে এই দেশ স্বাধীন করেছে, আজকে তাদের উপর জুলুম অত্যাচার করে সে পরাজিত শক্তি, তাও এই 57 বছর 56 বছর পরে এসে। এটাই হচ্ছে সব থেকে অবাক কাণ্ড, যে এইভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ পেলে মারতে হবে কেন? অপরাধটা কি? আওয়ামী লীগ যদি দেশটা স্বাধীন না করতো, তো নিজেদেরকে পরিচয় কোথা থেকে দিত এরা? আজকে যে প্রধানমন্ত্রী হিসেবে যে বসে আছে বা উচ্চ পর্যায়ে যারা আছে, পাকিস্তান আমলে কি কোনদিন ভাবতে পেরেছে এরা কখনো এই পদে যেতে পারবে? যেতে পারছে কেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশটা স্বাধীন করেছিল বলেই আজকে সেই পরিচয়টা দিতে পারছে, পাসপোর্ট পেয়েছে, আত্মপরিচয় পেয়েছে। অথচ যারা দিল তাদেরকে অস্বীকার করা, তাদেরকে হত্যা করা, তাদের নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ওদের কোনো অধিকার নাই। আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়ে আসা সংগঠন আওয়ামী লীগ না। অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগের নিষিদ্ধ বলে নিষিদ্ধ হয় না। আমি ধন্যবাদ জানাই, আমি স্যালুট জানাই আমার নেতা কর্মীদেরকে। এত অত্যাচার, এত নির্যাতন, পরিবারের উপর অত্যাচার, তারপরেও ঘুরে দাঁড়ানো, তারপরেও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরা, এবং এই অন্যায়ের প্রতিবাদ করবার মতো শক্তি আওয়ামী লীগ বা আমাদের এই স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আমাদের, এমনকি শ্রমিক, কৃষক, একটা রিক্সাওয়ালা, দিনমজুর, তারাও দেখাচ্ছে সেই শক্তিটা। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমাদের, যে আজকে সর্বস্তরের মানুষের ভিতরে আজকে এই যে যারা এইভাবে নির্যাতন চালাচ্ছে তাদের প্রতি যে ঘৃণা, তাদেরকে এরা যে পরিত্যাগ করেছে, এটাই সবচেয়ে বড় পাওনা। আমি স্বেচ্ছাসেবক লীগকে বলবো, সেই কোভিডের সময় আমাদের প্রত্যেকটা সংগঠন সেই মানুষগুলিকে সাহায্য করেছে, চিকিৎসা সেবা দেওয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ভাড়া করে তাদেরকে হাসপাতালে নেওয়া, অক্সিজেন ব্যবস্থা করা, তাদের যখন পরিবার পরিজন কাফন দাফন করে না,
এই পুলিশ বাহিনীর সাথে হাতে হাত মিলে আমাদের নেতা কর্মীরা, সহযোগী সংগঠন তাদেরকে সহযোগিতা করেছে। আর আজকে আমাদের উপর আঘাত করছে তারা, সেই পরাজিত শক্তির যারা দোষর তারা। কাজে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা কোনো মতেই নস্যাৎ হতে দেব না। যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। এই দৃঢ় বিশ্বাস আমার আছে, কারণ এদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। মনে হয় আল্লাহর আরশ কেঁপে গেছে এদের অত্যাচার নির্যাতন। প্রতি পদে পদে, প্রতি এলাকা এলাকায় যারা এই নির্যাতন করেছে, লুটপাট করেছে, আমার নেতা কর্মীদেরকে হাত তুলেছে, প্রত্যেকের নাম ঠিকানা সব লিখে রাখতে হবে এখনই। কারণ আবার সুদিন আসলে সবাই ভুলে যাবে, তখন তাদের মুখোশ পাল্টে যাবে। এখন থেকে এগুলি সমস্ত তালিকা করতে হবে। আর যারা লুটপাট করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, যারা নির্যাতন করেছে, মা বোনের উপরে নির্যাতন করেছে, তাদের এটা মনে রাখা উচিত যে তাদের ঘরেও মা বোন আছে, তাদেরও স্ত্রী সন্তান আছে। তাদের মনে রাখা উচিত তাদেরও ঘর বাড়ি আছে, সম্পত্তি আছে, ব্যবসা আছে, কত কিছু আছে। কাজে এই কথাগুলি তাদের মনে রাখা উচিত যে দিন একভাবে যায় না, দিন পরিবর্তন হবে। আর সেদিন খুব বেশি দূরে না ইনশাল্লাহ। দিন আমরা ফিরে পাবো, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আমার প্রথম সন্তান, সেই সাথে সাথে বাংলাদেশের অগণিত সন্তানদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া জানাই, আশীর্বাদ জানাই। সকলে যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে জীবনকে গড়ে তোলে। এই পরাজিতদের পা চাটা কুকুর যেন না হয়, সেটাই আমি চাই। কারণ এই পা চাটা কুকুরগুলি আজকে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আমাদের সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ।